পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের মতো নিশ্চিহ্ন পূর্ববঙ্গের নদী তীরে প্রায় ৬০ বছর আগের পল্লী জীবন। শুধু স্রোতে ভাসা দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় গ্রাম বাংলার একটি নিষিদ্ধ প্রেমের কাহিনী। স্বাগত শ্রোতা বন্ধুরা, শ্রুতিতরণ অডিও স্টোরি টেলিং চ্যানেলে আজ আপনারা শুনছেন তারাপদ রায়ের লেখা উপন্যাস শুধু স্রোতে ভাসার দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত পর্ব। প্রথম পর্ব তো অবশ্যই শুনেছেন, দ্বিতীয় পর্বটিও পুরোটা শুনুন, সঙ্গে থাকুন। পাখির পালক। নদী থেকে উঠে আসে পথ, নাকি পথ নেমে যায় নদীর ভিতরে। তবুও কেন যে মনে মনে থেকে যায় কাঁচা রাস্তা, ভাঙা পাড়, অমল কাদায় পথ ও নদীর মধ্যে পড়ে থাকে পাখির পালক। হাজিবাড়ির জামাই বন্দোবস্ত করে দিলেন এই নিঝুমপুর। ব্রাঞ্চ পোস্ট অফিসের চাকরি। প্রথম ময়মনসিংহ থেকে এসে নিঝুমপুরে মোটেই মন বসেনি তিনকড়ির। জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা, ছাড়া ছাড়া। নদীটা এখানে একটা বাঁক নিয়েছে। বাঁকের মুখেই একটা বড় চর উঠেছে। সেখানে ধান চাষ করা হয়েছে। সবুজে সবুজ হয়ে আছে চরটা। বর্ষায় নিশ্চয়ই ডুবে যাবে। তার আগে অবশ্য ধান কাটা হয়ে যাবে, কিন্তু সেটা বোধহয় খুব নির্বিবাদ হবে না। চরে জমিটা কাদের, কারা ধান চাষ করেছে, কারা ধান কাটবে, এসব নিয়ে আশেপাশে গ্রামের মধ্যে বিবাদ আছে। সেটা পোস্ট অফিসের ঘরে বসে তিনকড়ি টের পান। কিন্তু তিনি বাইরের লোক, এসব হাঙ্গামার মধ্যে জড়াতে যাবেন কেন? দুই একদিন পরেশ ডাক্তারের ঘরে উত্তেজিত সালিশে বসেছে। হইচই চিৎকার তিনকড়ি শুনেছেন। যখন স্টিমার এসে ঘাটে লাগে, ছেড়ে যায়, যখন স্ট্যান্ডে এসে বাস দাঁড়ায়, তখনও বেশ হইচই হয়। এছাড়া বাকি সময় চারদিক একদম ধুধু করে। নদীর ওপারেও ধান ক্ষেত, তার ওপারে বাঁশবন আর নারকেল সুপারির সারির নিচে অস্পষ্ট ছোট ছোট গ্রাম। সেখানকার মানুষজন কখনো কখনো ডিঙি নৌকোয়, কখনো খেয়া নৌকোয় এপারে আসে। স্টিমার ঘাট এসব ছোট ছোট নৌকার পক্ষে নিরাপদ নয়। নদীর বাঁকের দিকটায় বড় বড় বাঁশের খুঁটি পোতা। সেই খুঁটিতে জেলেরা বেড়াজাল আটকে দিয়েছে। নৌকাগুলো জালের এপাশে স্নান করার ঘাটের কাছে এসে থামে। এই ঘাট থেকে কাঁচা রাস্তা উঠে নিঝুমপুরের ভিতরে চলে গেছে। এই জায়গায় একটা শতাব্দীর প্রাচীন বিশাল গাছ রয়েছে। গাছটা বট, অশ্বত্থ কিংবা পাকুড় নয়, এমনকি শিমুল বা কাঠবাদামও নয়। ছোট ছোট তিতকুটে ফল হয় গরমের দিনে। তার আগে গুড়ের দানার মতো লালচে ঝিরঝিরে ফুল হয় শক্ত সবুজ পাতার ফাঁকে ফাঁকে। মধ্যরাতে, এমনকি কোনো কোনো নিবিড় গভীর মধ্যাহ্ন বেলায় হঠাৎই এই অবাস্তব প্রাচীন বিদেশি গাছে পাতায় পাতায় ডালে ডালে কিরম একটা ঝুম ঝুম শব্দ হয়। কোনো কোনো দুপুরবেলায় তিনকড়ি তার ডাকঘরে বসে এই শব্দ শুনেছেন। প্রথম দিকে তেমন গুরুত্ব দেননি, ভালো করে শুনতেও পাননি। আজ আবার শব্দটা হলো। আজ শব্দটা বেশ স্পষ্ট। পরেশ ডাক্তার হঠাৎ রোগী দেখা থামিয়ে ডাকঘরে ঢুকে জিজ্ঞাসা করেছেন, শুনতে পাচ্ছেন? তিনকড়ি বলেন, একটু আগে কিসের একটা শব্দ হলো। ঝড়ের সময় এরকম শব্দ হয়, কিন্তু ঝড় কোথায়? পরেশ ডাক্তার বলেন, আপনি নতুন লোক, আপনি জানেন না কিছু। হাতটা খালি হলে আমি আপনাকে এসে বলছি। পরেশ ডাক্তার তাড়াতাড়ি রোগী বিদায় করতে চলে গেল। নদীর বালুচরে বড় বড় পানি ঘাসের শীষে দুপুর ঝিমঝিম করছে। এখন বাস নেই, স্টিমারও নেই। ডাকঘরে একাই বসে আছেন তিনকড়ি। একটু পরে রোগী দেখা এখনকার মতো শেষ করে পরেশ ডাক্তার ওই ঝুমঝুম শব্দটা নিয়ে একটা উদ্ভট গল্প শোনাতে আসবেন। এমনিতে সব ঠিকঠাকই আছে, কিন্তু তিনকড়ি একটা দুশ্চিন্তার মধ্যে আছে। সেই পরশুদিন সন্ধ্যাবেলা গুহবাড়ির লোকেরা ইলশা গ্রামে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন। সেদিন অবশ্য ঘরে ফিরে শূন্য বাড়িতে তরলার দিক থেকে কোনো বিপদ আসেনি। তবে তরলা বেশ কয়েকবার ছোটোখাটোভাবে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। উঠোন দিয়ে বারবার, বোধহয় বিনা কারণে, যাতায়াত করেছে, যদিও সাহস করে বাইরের দিকে আসেনি। কেরোসিনের কুপির চলমান আলো ভিতর বাড়ির বেড়ার ফাঁক দিয়ে ছায়া বাইরে এসে পড়েছে।
তরলার নরম পায়লা শব্দও পাওয়া গেছে। একবার ডোবার ঘাটে গিয়ে আতু আতু করে ডেকে এবার আর যত কুকুরকে ভাত দিয়েছে। একটা জিনিস টের পেয়েছেন তিনকড়ি, তরলা কুকুর অন্তপ্রাণ। প্রতিদিন সকলের পাতের এঁটো অবশিষ্ট ভাত তরকারি তরলা কুকুরদের ডেকে খেতে দেয় এবং সে সময় যথারীতি কুকুরদের মধ্যে প্রচণ্ড লড়াই বাঁধে। সে লড়াই তরলাই থামায়। তিনকড়ি বুঝতে পারেন অতি পাজি কুকুরও তরলাকে মান্য করে। গায়ের রং বয়স অনুযায়ী কুকুরগুলোর নাম লালু, কালু, জংলা, সফেদা, বড় লালু, ছোট লালু ইত্যাদি। তিনকড়ি তার ঘরে বসে ডোবার ধারে তরলার কুকুর শাসন করা চেঁচামেচি শুনছেন। এই ছোট কালু, এই জংলা। কুকুরেরা তরলার শাসন মান্য করেছে। শুধু কুকুর নয়, গুহবাড়িতে অনেকগুলো পাতি হাঁস আছে। সেগুলো সারা দিন ভিতরের ডোবায় চড়ে বেড়ায়। ডোবার ধারে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলের ভিতরে বিকেল খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। শেয়ালের ভয়ে হাঁসগুলো পায়ে পায়ে উঠে আসে পানি থেকে। তখনও বাইরের উঠোনে লম্বা রোদ। একদিন লাস্ট বাস না থাকায়, সেদিন বোধহয় ছিল পয়লা বৈশাখ, বিকেলের দিকে অনেক বাসই চলেনি। ডাকঘরও সেদিন ছুটি। তিনকড়ি বাসায় ফিরে এসেছিলেন বিকেল বিকেল রোদ থাকতে। তিনকড়ি বাড়িতে চলে আসার অনেক আগে থেকে উঁচু রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন তার ঘরের সামনে উঠোনে সূর্যাস্তের সোনালি আলোয় লাল পাড় জলচুরি শাহজাদপুরি শাড়ির ঘোমটা মাথায় এক যুবতী। সেই যুবতী, তার হাতে একটা বেতের ছোট ধামায় সোনালি ধান। সে হাত দিয়ে উঠোনে সেই ধান ছড়াচ্ছে আর মুখে বলছে চই 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 চই। আর তার পায়ে পায়ে ঘুরছে এক পাল রং বেরঙের হাঁস। সেদিন সহসা অসময়ে তিনকড়িকে আসতে দেখে তরলা এক ছুটে বাড়ির মধ্যে চলে গিয়েছিল। পিছনে প্যাঁক প্যাঁক করতে করতে হাঁসগুলো লাইন করে দল বেঁধে বাড়ির মধ্যে ঢুকে গেল। তিনকড়ি তরলার চিন্তার মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছিলেন। হঠাৎ ডাকঘরের মধ্যে কেউ একজন আচমকা ঢুকতে তিনি সম্বিত পেয়ে ফিরে তাকালেন। সেই সনাতন হরকড়া। তরলা নয়, এই লোকটা পরশুদিন রাতে তাকে দুশ্চিন্তায় ফেলেছিল। তিনকড়ির শোয়ার ঘরে দামি জিনিসপত্র কিছুই নেই। টাকা পয়সা সামান্য যা কিছু সেটা জামার পকেটেই থাকে। পুরনো জামা কাপড়, কিছু বই খাতা, বালিশ, মশারি এইসব চুরি যায় না। তাই তিনকড়ি যখন ঘর থেকে বেরোন দরজায় শুধু শিকল তুলে দিয়ে যান, তালা টালা লাগাতে চান না। সেই দিন দত্তবাড়ি থেকে অপমানিত হয়ে এবং তারপর নদীর তীর থেকে ফিরে ঘরে আলো জ্বালতে তিনকড়ি দেখলেন ডাকের থলি নেই। ডাকের থলি মানে সনাতন হরকড়া তার থলিটা পোস্ট অফিসে রেখে গিয়েছিল। গাঁজার আড্ডায় একবার ঢুকে গেলে সে কাণ্ডজ্ঞান সময় বোধ সব হারিয়ে ফেলে। সেই থলি পোস্ট অফিসেই পড়ে থাকে। সনাতন স্টিমার ধরতে পারেনি। খালি ডাকঘরে রাতের বেলায় সরকারি ডাকের থলি না রেখে সেটা তিনকড়ি বাসায় নিয়ে এসেছিলেন। থলিটা বিছানার একপাশে মাথার বালিশ ঘেঁষে সাবধানে রেখেছিলেন। আলো জেলে তিনকড়ি দেখতে পেলেন সেই থলিটা নেই। প্রথমে খুবই ঘাবড়ে গিয়েছিলেন। তারপর যখন তার খেয়াল হলো বাঁশবনের মধ্যে একটা লোক কি একটা মুচকা মতন হাতে তাকে দেখে লুকিয়ে পড়েছিল, তিনকড়ি বুঝতে পারলেন সনাতন গোপনে অন্ধকারে এসে তার থলিটা নিয়ে চলে গেছে। বাঁশবনের মধ্যে রাস্তায় সনাতন হঠাৎ মুখোমুখি পড়ে যাওয়ায় লুকিয়ে পড়েছিল। তারপর এ দুদিন নিরুদ্দেশ। আজ খুব সাহস হয়েছে সনাতনের। বোধ হয় সকাল থেকে শ্মশানঘাটে গাঁজা খেয়েছে। ডাকঘরের দরজা দিয়ে ঢুকে সে প্রায় সাষ্টাঙ্গে তিনকড়িকে প্রণাম করল। এ পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু লোকটার ভূমিশয্যা থেকে ওঠে না। এদিকে পরেশবাবু তার শেষ রোগী বিদায় করে ঝুমঝুম গাছের কাহিনী শোনাতে এসেছেন। তিনি সনাতন হরকড়াকে হাড়ে হাড়ে চেনেন। দেখা গেল সনাতনও পরেশবাবুকে বিলক্ষণ চেনে। সে পরেশবাবুকে দেখে গায়ে ধুলো ঝেড়ে ঝুড়ে উঠে বসল। পরেশবাবুর সামনেই তিনকড়ি সনাতনকে জেরা করলেন। সরাসরি প্রশ্ন, সেদিন রাতের বেলা ডাক ব্যাগটা নিয়ে কোথায় চলে গেলি? সনাতন বলল, রাতের বেলায় ওপারে যাওয়া একটা খালি নৌকো পেয়ে গেলাম, তাই চলে গেলাম। কিন্তু আজকের ডাক?
তিন করে জিজ্ঞাসা করলেন, আজকের ডাক আনিসনি? সনাতন বলল, আজকে এদিককার ডাক নিয়ে ফিরে গিয়ে কাল একেবারে 3 দিনের ডাক নিয়ে আসব। তিন কড়ি চটে গেলেন, কিন্তু প্রায় বিনা বেতনের গাঁজাখোর ডাক হরকড়াকে ধমকিয়ে লাভ নেই। এখনকার দিনে ডাক হরকড়ার কাজে লোক পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া সনাতন বিশ্বাসী লোক। এ কথা মনে মনে ভাবতেই পরশুদিন সন্ধ্যাবেলার ঘটনা মনে পড়তে তিন কড়ি আপন মনে একটু হাসলেন। তারপর কৃত্রিম কোপান্বিত কণ্ঠে সনাতনকে বললেন, যা, এবার ছেড়ে দিলুম। সদরে জানিয়ে দিলে জেল ফাঁসি হয়ে যাবে। ছাড়া পেয়ে সনাতন গুটি গুটি বেরিয়ে যাচ্ছিল। তিন কড়ি তাকে বলে দিলেন, স্টিমার এলে ডাক ব্যাগ নিয়ে যাস। সনাতন বেরিয়ে যেতে পরেশ ডাক্তার নিশ্চিন্ত হলেন। তার খেতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু ঝুমঝুম গল্পটা বলা হয়নি। নিজেই হুঁকো ধরিয়ে পরেশবাবু ডাকঘরে ছোট টুলটার ওপরে জুত করে বসলেন। তিনি কিছু বলার আগেই তিন কড়ি তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, ওই ঝুমঝুম থেকে কি আপনাদের এই জায়গার নাম নিঝুমপুর? মনে হলো পরেশবাবু এই কথাটা আগে কখনো ভাবেননি। তিনি বললেন, এরকম কিছু শুনিনি, তবে তা হতেও পারে। এরপর পরেশবাবু এক আরব্য কাহিনী ফেঁদে বসলেন। বহুকাল আগে, সে 100 বছরও হতে পারে, 200-400 বছরও হতে পারে, এক প্রচণ্ড ঝড় জলের রাতে আরব দেশ থেকে এক দরবেশ এই গাছটি উড়িয়ে নিয়ে এখানে চলে আসেন। তখন নদী বারবার এদিকে ওদিকে বাঁক নিচ্ছিল। নদীর গতি বদলানোর তোড়ে গ্রাম জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। ঝুমঝুম গাছ আসার পর আর নদী দিক বদল করেনি। গাছটা বাঁকের মুখে দাঁড়িয়ে নদীর আক্রমণ যুগের পর যুগ ঠেকিয়ে যাচ্ছে। পরেশ ডাক্তারের তাড়াতাড়ি আছে, ভালো করে ফেনিয়ে বলতে পারলেন না, শুধু বলে গেলেন, গাছটার নিচে একদিন যাবেন, দেখবেন কেমন বুক ছমছম করে। গাছটায় কত রকম অজানা অচেনা পাখি আছে, সেগুলো মোটেই এদিকের নয়। গাছটায় এক রকমের কাঠবেড়ালি আছে, সেগুলো ডোরা কাটা নয়, কুচকুচে কালো। যাওয়ার মুখে পরেশবাবুকে তিন কড়ি প্রশ্ন করলেন, ওই ঝুমঝুম শব্দটা কেন হয়? পরেশবাবু রহস্যময় হাসি হেসে বললেন, সেটা কেউ জানে না, কোনো অলৌকিক ব্যাপার হবে। সেই দরবেশের কেরামতি। পরেশ ডাক্তার মধ্যাহ্ন ভোজন করতে বাড়ি চলে গেলেন। এই দিকটা এখন একদম ফাঁকা। ওপরের ভূষার চর থেকে একটু আগে এক ঝাঁক বক উড়ে এসেছিল, সেগুলো ফিরে চলে গেছে। স্টিমার ঘাটের মিষ্টির দোকানগুলো ঝিমোচ্ছে। গোটা কয়েক লোমোঠা কুকুর প্রায় সর্বদাই পরস্পর মারামারি করে। এখন মিষ্টির দোকানের ছায়ায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। অনেক গাংশালিক আছে এই দিকটায়, কিন্তু দুপুরের এই সময়ে সেগুলো যে কোথায় যায়। এরই মধ্যে খুটখুট করে এই রোদে ছাতা মাথায় দিয়ে প্রায় 1 ক্রোশ দূরের কাজীপাড়া গ্রাম থেকে এক বুড়ো এলো। তার হাতে একটা পোস্টকার্ড। সিলমোহর দেখে তিন করে বুঝতে পারলেন কালকের ডাকেই এসেছিল। কাজীপাড়ার লোক কাল বিকালে অন্য সব চিঠির সঙ্গে নিয়ে গেছে। বুড়ো পোস্টকার্ডটা তিন কড়িকে দিয়ে বলল, মাস্টার মশাই, কি লিখেছে পড়ে দিন না। চিঠিটা ঢাকা থেকে বুড়োর জামাই লিখেছে। বুড়োর নাতনির বিয়ে ঠিক হয়েছে, পাত্র ভালো, কলকাতায় আরফান খান কোম্পানির কাগজের দোকানে কাজ করে। সামনের মাসে মাঝামাঝি বিয়ের দিন ঠিক হয়েছে। চিঠিটা পড়ে বুড়োকে তিন কড়ি শোনালেন। বুড়ো শুনে খুব আশ্বস্ত হলো, বলল, সবাই তাই বলল বটে, তবু ভাবলাম চিঠিটা যখন আপনার কাছ থেকে পেয়েছি, আপনার কাছে যাচাই করে নিয়ে যাই। সালাম জানিয়ে বুড়ো চলে গেল। যাওয়ার আগে নীল পিরানের পকেট থেকে 2টো কাগজি লেবু তিন কড়ির হাতে দিয়ে গেল, চিঠি পড়ে দেওয়ার পারিশ্রমিক। লেবু 2টো পেয়ে খুব খুশি হলেন তিন কড়ি। হাতের কাছে রাখা কাগজ কাটা ছুরির ডগাটা দিয়ে একটা লেবুর খোসা একটু কেটে
গন্ধটা একটু শুঁকলেন। বহু দূর কালের, বহু দূর জগতের হারিয়ে যাওয়া অবলুপ্ত অরণ্যের ঘ্রাণ লেবুর গন্ধে মিশে থাকে। আজ দুপুরবেলায় মিষ্টির দোকান থেকে দই কিনলেন তিনকুড়ি। একটা লেবু নিংড়ে রসটুকু দইয়ে দিয়ে মাটির কলসি থেকে একটু জল ঢেলে চমৎকার এক ঘটি ঘোল হয়ে গেল। ছোটোখাটো একটা তামার ঘটি, ঠাকুমার ঘটি ছিল এটা। সখীপুরের বাসা ছাড়ার পর থেকে ঘটিটা তার সঙ্গে সঙ্গে আছে। কয়েক চুমুকে ঘোলটুকু নিঃশেষ করে তার দুপুরের খাওয়া হয়ে গেল। এখনো গ্রীষ্মের সূর্য নদীর ওপরে মধ্য আকাশে, পশ্চিম দিকে হেলে নামতে ঘন্টা দেড়েক লাগবে। ততক্ষণে পরেশ ডাক্তার ভোজন বিশ্রাম করে ফিরে আসবেন। মধ্যে একটা বাস জেলা সদর থেকে, দুটো বাস কাছারি টাউন থেকে আসবে। স্টিমারের সময় নয়, বিশেষ লোকজন নামা ওঠা নেই, বাসের টাইমটা লিখে ছেড়ে দিলেই হলো। এই হলো সময়। তিনকুড়ি সন্তর্পণে উঠে গিয়ে ডাক বিভাগের কালো স্টিল ট্রাঙ্ক খুলে খেরোর খাতা বের করেন। ময়মনসিংহ থেকে আসার সময় 4.5 আনা দিয়ে স্টেশন রোডের সুলেমান দপ্তরির দোকান থেকে কিনে এনেছিলেন। এই খাতাটাই তার স্বপ্ন। খাতাটা প্রথম পাতায় লাল নীল পেন্সিলে আঁকিবুকি করে লিখেছেন, তিনকুড়ি শ্যান্নাল, প্রণীত নিঝুম নিঝুমপুর। দুপুরের ঠিক এই রকম সময়ে নিস্তব্ধ নিঃশব্দ নিঝুম নদী তীরের এই ভাঙা ঘরের ছোট্ট পোস্ট অফিসে বসে তিনকুড়ি বুঝতে পারেন এই জায়গার নাম কেন নিঝুমপুর। প্রথম ভাবতেন গ্রামের এরকম আশ্চর্য নাম কে রেখেছে। এখন বোঝেন কেউ এ নাম রাখেনি, এমনি এমনি লোক মুখে এ নাম রচিত হয়েছে। খেরোর খাতার মলাটের পৃষ্ঠাটি উল্টিয়ে তিনকুড়ি একটু ইতস্তত করেন। পরপর 3-4 বার পংক্তি লিখে কেটে দিয়েছেন। প্রথমে বিভূতিভূষণের পথের পাঁচালীর সাধু ভাষায় লিখেছিলেন, সূর্যোদয় ও সূর্যাস্ত, সূর্যাস্ত ও সূর্যোদয়। ইহারই মধ্যে এই একটি নদী তীরের সবুজ বনে ঘেরা গ্রামের জীবন ওই নদীর জলের মতোই প্রবাহিত হইতেছে। এর পরের অনুচ্ছেদ অবশ্য আরো জটিল। সেখানে কাহিনী শুরু হয়েছে গভীর রাতে নদীর ধারের এক ডাকঘরে। ম্যাজিস্ট্রেটের লঞ্চে ডাকাতি করে বিপ্লবীরা বন্দুক, রাইফেল, সরকারি কাগজপত্র সেখানে রেখে যাচ্ছে। মাস্টারমশাই বলছেন, কুছ পরোয়া নেই। এরকম আরও অনুচ্ছেদ রয়েছে, সবগুলো কেটে দিয়েছেন তিনকুড়ি। তিনি পণ্ডিতপাড়া লাইব্রেরির খারাপ ভালো সব বই গোগ্রাসে গিলেছেন। তিনি জানেন কোন লেখা পড়া যায়, কোন লেখা পড়া যায় না। তিনকুড়ি আজ খেরোর খাতায় প্রথম পাতার নিচে ফাঁকা জায়গায় লিখলেন, তরলা কি চায়? তরলা কি জানে? অন্য কেউ কি জানে? একটু পরে নামটাকে তরলা কেটে সরলা করলেন। এইরকম বানানো কথা লিখতে একদম ইচ্ছা করছিল না তিনকুড়ির। সামনের দিকে তাকিয়ে পরের পংক্তি খুঁজছিলেন। সেই সময় তার চোখে পড়ল গ্রামের ভিতর থেকে যে পথটা সামনের দিকে নদীর পাড়ে এসেছে, সেখানে একটা ছোটখাটো ভিড়। কে যেন রেশম অন্ধকারে কাঁপা গলা, যত দূর যেতে পারে তার থেকে কিছু বেশি দূরে নরম বালিতে মাথা রেখে নিচে হাতের বালিশ রেশম রেশম কেউ শুয়ে আছে। এই ভর দুপুরবেলায় ওখানে কিসের ভিড়? তাও মনে হচ্ছে মেয়েদের ভিড়ই বেশি। নদী থেকে পথটা গ্রামে সরাসরি গেছে পাট ক্ষেতের মধ্য দিয়ে। এদিকের মুখটায় কয়েকটা গাব গাছ, কামরাঙা গাছ একটা, বেশ বড় আর পুরনো। মহিলাদের জটলাটা এই গাছগুলোর ছায়ার নিচে। এই ভীষণ গরমেও এখানে একটু আরাম আছে। যদিও দুপুর সদ্য পেরিয়েছে, সূর্য এখনো প্রায় মধ্য আকাশে। এই জায়গায় এই গাব আর কামরাঙা গাছের ছায়া এখনো বিস্তৃত হতে দেরি আছে, তবে খুব ঘন ছায়া। নদীর বুক থেকে একটা ঝিরঝিরে বাতাস উঠে আসছে গাছতলায়। কৌতূহলবশত খেরোর খাতা বন্ধ করে লেখা থামিয়ে গাছতলার ভিড়টার ব্যাপারে খোঁজ নিতে এগোলেন তিনকুড়ি। একটু এগোতেই বুঝতে পারলেন জটলার প্রায় সকলেই মহিলা। দু একটি শিশু অবশ্য আছে,
ব্যাপারটা আর কিছু নয়, শাঁখারিদের নৌকো ঘাটে এসেছে। ঢাকা থেকে বেদেনিদের আর শাঁখারিদের নৌকো সওদা নিয়ে নদীপথে গ্রামে গ্রামান্তরে ঘুরে বেড়ায়। কোনো গ্রামের ঘাটে এসে বিক্রিবারটা বুঝে 2-4 দিন থাকে। নৌকোতে খাওয়া দাওয়া, বসবাস স্বামী স্ত্রী শিশুসহ সকলের। জল এদের ঘরবাড়ি, জল এদের বাসা, এদের শিশুগুলো জলের পোকা। ময়মনসিংহে গোলাপবাবুর কাছারি ঘরে এক বিলিতি চিত্রকরের আঁকা একটা বিখ্যাত ছবি প্রিন্ট ছিল। ছবিটার নাম ওয়াটার বেবিস। শাঁখারিদের নৌকো থেকে কম করেও অন্তত 3-4টি শিশু জলে ঝাঁপ দিয়ে লাফালাফি করছে, জল ছিটোচ্ছে, ডুব সাঁতার দিয়ে নৌকোর নিচ দিয়ে নৌকোর ওপাশে গিয়ে জলে ভেসে উঠছে। সেই ওয়াটার বেবিস ছবিটার কথা মনে পড়ল তিনকড়ির। চড়া রোদের মধ্যেও নদীর হাওয়ায় খুব একটা অস্বস্তি লাগছিল না তার। এর চেয়ে অনেক কষ্ট টিনের চালার নিচে বন্ধ ঘরে বসে থাকায়। অবশ্য হাতে কাজ না থাকলে, এমনকি উপন্যাস লেখার অভিরুচিও যখন থাকে না, তিনকড়ি কখনো কখনো ভর দুপুরে নদীতে ভাসমান গাধা বোটটায় অর্থাৎ স্টিমারের প্ল্যাটফর্মটায় গিয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকেন। যখন ঘাটে স্টিমার থাকে না, গাধা বোটটা একদম ফাঁকা থাকে। নদীর জলে বড় বড় মাছ ঘাই মারে, বড় বড় শুশুক হুস করে জলের উপরে ভেসে ওঠে, আবার ডুবে যায়। বকচিল সুযোগ সুবিধে মতো নদীর জলে ছোঁ দিয়ে ছোটোখাটো মাছ ধরে। এরই মধ্যে দূরে স্টিমারের ধোঁয়া দেখা দেয়। ধীরে ধীরে মহারাজগঞ্জ থেকে আসা স্টিমারটা স্পষ্ট হয়ে ওঠে। গাধাবোট যাত্রীদের ব্যস্ততা নামা ওঠার জন্য ছেড়ে দিয়ে তিনকড়ি নিজের জায়গায় ফিরে আসে। আজ কিন্তু মহারাজগঞ্জের স্টিমারটা আসতে দেরি করছে। বিকেল যত গড়ায় সনাতন হরকরার গাঁজার আড্ডা উত্তুঙ্গে ওঠে। স্টিমার খুব দেরি করলে আজকে ডাকও পড়ে থাকবে। সনাতন গাঁজার আড্ডা ছেড়ে যাবে না। অনেক কথা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে তিনকড়ি গাবতলায় শাঁখারিদের নৌকোর ঘাটের মুখে চলে এসেছিলেন। এতক্ষণে তার খেয়াল হলো এখানে গ্রামের মেয়েরা শাঁখা কেনাকাটি করতে এসেছে। তিনি বিদেশি মানুষ, তার পক্ষে এখানটায় আসা ঠিক হয়নি। তিনকড়ি ঘুরে ডাকঘরের দিকে ফিরে আসছিলেন। এমন সময় ঘাটের থেকে একটি ঘোমটা পড়া অল্প বয়সী বউ নদীর ঢাল বেয়ে তার সামনে তরতর করে উঠে। বউটির হাতে নতুন লাল শাঁখা, বোঝা যাচ্ছে সদ্য কেনা হয়েছে। ঘোমটার আড়াল থেকে বউটি জিজ্ঞাসা করল, মাস্টার মশাই, এই রোদে নদীর ধারে ঘুরছেন? শরীর খারাপ হবে যে? বউটির মুখটা চেহারাটা আবছা চেনা, কিন্তু গলার স্বর শুনে তিনকড়ি বুঝতে পারলেন তরলা নদীর ঘাটে শাঁখা কিনতে এসেছে। তার আগেই অবশ্য তরলা আত্মপরিচয় দিয়েছে। চিনতে পারছেন না? আমি গুহবাড়ির মেজ বউ তরলা। প্রতিদিন সন্ধ্যাবেলা আপনাকে আলো দেখাই। ইতিমধ্যে তরলার শাঁখা কেনার সঙ্গিনীরা ঘাট পেরিয়ে রাস্তায় উঠে এসেছে। তাদের সঙ্গে তরলা বাড়ির দিকে চলে গেল। যাওয়ার আগে একবার যেন মাথা ঘুরিয়ে তরলা ঘোমটার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়েছিল। অন্তত তিনকড়ির তাই মনে হলো। তিনকড়ি ডাকঘরে ফিরে এসে কাজের জায়গায় বসে দেখলেন পরেশ ডাক্তার খাওয়া দাওয়া সেরে ফিরে আসছেন। খুব সম্ভব পরেশ ডাক্তার পথে তরলাদের দেখতে পেয়েছিলেন। ঘাটে এসে নিজের ডাক্তারখানায় না ঢুকে ডাকঘরের জানালায় এসে দাঁড়িয়ে তিনকড়িকে প্রশ্ন করলেন, তরলা কুমারীর সঙ্গে আলাপ হয়েছে? আপনার মেজ মালকিন তরলা কুমারী? তিনকড়ি একটু বিরক্ত হলেন। এটা কি জাতের প্রশ্ন? তাছাড়া বাড়ির বউ, তাকে তরলা কুমারী বলা কি শোভা পায়? পরেশ ডাক্তারের কথাবার্তায় ধরন ধারণ সব সময় তিনকড়ি ভালো লাগে না, তার রুচিতে আঘাত লাগে। ডাক্তারের স্বভাব চরিত্র সম্পর্কেও তিনকড়ির মনে সন্দেহ আছে। কথা নেই, বার্তা নেই। দিন 7 আগে এক সন্ধ্যাবেলায় হঠাৎ পরেশ ডাক্তার প্রস্তাব করলেন, আজ কিছু কাঁচা পয়সা হাতে এসেছে, চলুন আপনাকে নিয়ে একবার নটিবাড়ি থেকে ঘুরে আসি। নটিবাড়ি কোনো গ্রাম বা চরের নাম নয়। এই অঞ্চলে বেশ্যাপাড়াকে নটিবাড়ি বলে। নদীর ওপারে হাট খোলা।
প্রত্যেক রবিবারে হাট বসে। সেই হাট খোলার একপাশে কয়েকটা টিনের ঘরে বেশ্যাদের পাড়া। মিলিটারিদের আর কন্ট্রাক্টরদের দৌলতে যুদ্ধের বাজারে সে পাড়ায় এখন খুব রমরমা চলছে। গভীর রাতে কলের গানের বাজনা ভেসে আসে নদীর বাতাসে। কিন্তু তিনকুড়ির এরকম জায়গায় যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। সেদিন খুব চেষ্টা করে পরেশ ডাক্তারকে এড়ানো গিয়েছিল। পরেশ ডাক্তারও বুঝতে পেরেছিলেন এ ব্যাপারে তিনকুড়ির আগ্রহ নেই। সে যা হোক, আজ তরলা কুমারী প্রসঙ্গ আসায় তিনকুড়ি ভাবলেন ডাক্তার কি বলতে চান দেখা যাক। তরলা সম্পর্কে তার কিছু কৌতূহলও জাগ্রত হয়েছে। পরেশ ডাক্তারের কাছে এই বিষয়ে যেটুকু জানা গেল তার মধ্যে খুব চমক বা নতুনত্ব না থাকলেও তিনকুড়ি মন দিয়ে শুনলেন। বছর তিনেক আগে তরলার বিয়ে হয়েছে নদীর ওপারের মহারাজগঞ্জের মেয়ে। গরিব কিন্তু পাল্টি ঘর। কিন্তু ওই বিয়ে হওয়া পর্যন্তই যা। স্বামীর সঙ্গে বসবাস তরলার ভাগ্যে জোটেনি। তরলার স্বামী অভয় গুহ শিলং হাসপাতালে ডাক্তারের কাজ করে। অভয় পরেশ দত্তের মতো নয়, রীতিমতো পাশ করা ডাক্তার। কিন্তু সেখানে অভয়ের আলাদা সংসার আছে। একটি খ্রিস্টান খাসিয়া নার্সকে বিয়ে করে অভয় হাসপাতালের কোয়ার্টারে বাস করে। তার একটি ছেলে এবং মেয়েও আছে। শোনা যায় শিলংয়ের বড় গির্জায় ধর্মান্তরিত হয়ে অভয় খ্রিস্টান হয়েছে এবং তারপর বিয়ে করেছে। অভয়ের এই প্রবাস জীবনের সংসারের কথা গুহবাড়ির লোকেরা যে জানতো না তা নয়, জেনে শুনেই তারা তরলার সঙ্গে অভয়ের বিয়ে ঠিক করেছিল। সেই 1941 সালের যমুনা ধলেশ্বরী পৃথিবীতে হিন্দু পুরুষের একাধিক বিয়ে বেআইনি ছিল না, অসামাজিক কাজ বলেও গণ্য হতো না। অভয়ের খ্রিস্টান হওয়ার ব্যাপারটা গুহবাড়ির লোকেরা আমল দেননি। হিন্দুর আবার ধর্মান্তর কি? হিন্দু হয়ে জন্মালে হিন্দু হয়ে জীবন কাটাতে হবে, সে তুমি যাই করো না কেন। এমনকি মৃত্যুর পরে তোমাকে যদি পোড়ানো না হয়, মুখাগ্নি না হয়, শ্রাদ্ধ না হয়, তাহলেও তোমার হিন্দুত্ব যাবে না, মৃত্যুর পরেও না। পাড়া গাঁয়ের প্রাচীন হিন্দু সমাজ এসব কথা বুঝতো না, কিন্তু অভয় গুহের জ্যাঠামশাই অনল গুহ এই ধরনের কথা বলতেন। যৌবনে অনল গুহ ছিলেন ঢাকা থেকে ওই মহারাজগঞ্জ পর্যন্ত যে বিরাট এলাকা, তার 1 নম্বর ফুটবল খেলোয়াড়। গ্রামের টিম থেকে জেলা টিম, সেখান থেকে কলকাতায় 2 বছর মোহনবাগান টিমে গোষ্ঠপালের পাশে দাঁড়িয়ে খেলেছেন। কলকাতাতেই এক দক্ষিণী খেলোয়াড়ের সংস্পর্শে এসে তিনি আর্য সমাজীদের সঙ্গে মেলামেশা শুরু করেন। সেখান থেকে হিন্দু মহাসভা। অনল গুহই তরলার সঙ্গে অভয়ের বিয়ের সম্বন্ধ করেছিলেন, স্বজাতে ভিন্ন গোত্রে শাস্ত্রসম্মতভাবে। তিনি যে ভাইপো অভয়ের খ্রিস্টান বিয়ের কথা জানতেন না তা নয়, কিন্তু সেখানেও শাস্ত্র তার সহায় ছিল। স্ত্রী রত্নং দুষ্কুলাদপি, যে কোনো কুল, এমনকি দুষ্কুল মানে খারাপ বংশ থেকেও স্ত্রী সংগ্রহ করা যায়। কিন্তু খারাপ স্ত্রী যে কত খারাপ হতে পারে ব্যাচেলার তথা চ্যাম্পিয়ন ফুটবলার অনল গুহের কোনো ধারণা ছিল না। যখন ভাইপো অভয় তরলাকে বিয়ে করার পর ফুলশয্যার 2 দিন বাদে শিলং চলে গেল এবং তারপরও 1 বছরের মধ্যে আর এলো না, কোনো চিঠিও দিল না। অনল গুহ তরলা বৌমাকে নিয়ে শিলং চলে গেলেন। সেখানে অভয় ডাক্তারের পাহাড়ি স্ত্রী, তার মা, মাসি, দিদিমা ইত্যাদি পার্বত্য অরণ্যের শক্ত দেবদারুর ডাল হাতে অনলবাবু এবং তরলাকে তাড়া করে আসে। না, কোনো পুরুষ মানুষ নয়, মাতৃতান্ত্রিক সমাজ সেটা। অনলবাবু তরলাকে নিয়ে গ্রামে ফিরে এসে স্বীকার করেন কোনো পুরুষ মানুষ তাদের তাড়া করেনি, কিন্তু এমন আক্রমণের মুখে কলকাতার মাঠে কোনো গোরা সৈন্যদের বিরুদ্ধে ফুটবল খেলতে গিয়েও পড়তে হয়নি। পরেশ ডাক্তার অবশ্য এত সরাসরি কাহিনীটা বলেননি, তার বলার মধ্যে অনেক হেয়ালি, অনেক শ্লেষ। পরেশবাবুকে ঠিক বুঝতে পারেন না তিনকুড়ি। তরলা সমাচার শেষ করার পর বললেন, যাই, আজ একটু তাড়াতাড়ি আছে, আজ একটা জল চিকিৎসা আছে। জল চিকিৎসা জিনিসটা কিরকম সেটাও তিনি সংক্ষিপ্ত করে বললেন। তেমন তেমন বাঁজা রোগিনী এলে
তিনি নৌকোয় করে নদীর খোলা হাওয়ার দৈব চিকিৎসা করান, যাতে শীঘ্র সন্তান হয়। নির্জন কোনো ঘাটে নেমে রোগিণীকে স্নান করিয়ে তারপর নিকটবর্তী কোনো শস্য ক্ষেতের মধ্যে রোগিণীকে নিয়ে মা ষষ্ঠীর কৃপা ভিক্ষা করেন ডাক্তার। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পরেশ দত্ত তাৎপর্যপূর্ণ মুচকি হেসে বললেন, এ ব্যাপারে আমার বেশ একটু হাত যশ আছে। হাত যশ থাকা না থাকার কথাটা ছাড়াও ব্যাপারটার মধ্যে একটা অশ্লীল ইঙ্গিত আছে। তিনকড়ির অস্বস্তি লাগছিল। মহারাজগঞ্জ থেকে স্টিমার এসে ঘাটে ফেরায় তিনকড়ি পরিত্রাণ পেলেন। পরেশ ডাক্তার চলে গেলে এই জাহাজে তার রোগীরা আসবে, এখন ভিড় হয়ে যাবে। এই সময় তিনকড়িরও একটু কাজের চাপ পড়ে। আশেপাশে গ্রামের লোকেরা যারা স্টিমার থেকে নামে তারা ডাকঘরে এসে খোঁজ নেয় তাদের পল্লীর কোনো চিঠি আছে কিনা। আগে পল্লী বা গ্রামের নাম বলতে হতো, এখন তিনকড়ি সরগর হয়ে গেছে। মুখ দেখলেই বুঝতে পারেন কোন গ্রামের লোক। সেখানকার চিঠি থাকলে তার হাতে দিয়ে দেন। বেশ কিছু লোক এই সময় খাম পোস্টকার্ড কেনে, কেউ হয়তো মানি অর্ডার করা যায় কিনা খোঁজ নেয়। এসব ছাড়াও এই স্টিমারে তিনকড়িবাবুর একটি বাঁধা খদ্দের রয়েছে। সে ভিন জেলার লোক, বোধ হয় বরিশালের ভোলা অঞ্চলের লোক। সে এই জাহাজের সহকারী সারিং কাশেম আলীকে অবশ্য ঠিক লোক বলা চলে না, সে সদ্য যুবক। তার সরল মুখখানির দিকে তাকালে বোঝা যায় সেখানে গোফের রেখা খুব বেশি দিন ওঠেনি। কাশেম আলী মানুষটি শৌখিন। স্টিমারে তাকে তেলকালির মধ্যে কাজ করতে হয়, কিন্তু স্টিমার থেকে তীরে নামার সময় ময়লা গেঞ্জি ছেঁড়া লুঙ্গি ফেলে রেখে গোলাপি পাঞ্জাবি চেক কাটা লুঙ্গি পরে নেয়। মাত্র অল্পদিন আগে কাশেম আলীর বিয়ে হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকেরা সঙ্গতি সম্পন্ন। এই যুদ্ধের বাজারেও তাকে বিয়েতে একটা হাত ঘড়ি দিয়েছে। এখন সেটাই হয়েছে সমস্যা। কাশেম আলী তার ঘড়ি ঠিক চলছে কিনা প্রতিদিন নেমে তিনকড়ির ঘড়ির সঙ্গে মেলায়। আগে ঠিক মতো না মিললে একটু গোলমাল হতো, কার ঘড়িটা ঠিক সেই প্রশ্ন নিয়ে। এখন তিনকড়ি কাশেমের ঘড়িটা আগে দেখে নিয়ে তারপর নিজের ঘড়িটা দেখে কাশেমের ঘড়ির সময়টাই বলেন। মাস্টার মশাইয়ের ঘড়ির সঙ্গে মিলে গেলে কাশেম খুব খুশি। আজ কাশেম একটা নতুন খবর দিল। ঢাকা থেকে জাহাজে এক মহিলা উঠেছিল, মহারাজগঞ্জে নেমেছে। সেই মেয়ে ছেলের হাতেও সে ঘড়ি দেখেছে, তবে আকারে ছোট। তিনকড়ি একটু অবাক হলেন এই ভেবে যে কাশেম আগে লেডিস ঘড়ি দেখেনি। বোধ হয় নিজের হাত ঘড়ি পাওয়ার আগে তেমন খেয়াল করেনি। জাহাজে তারপর দুবার ভেঁপু বেজেছে, পরপর দুবার। মানে বুড়ো সারেং কাশেমকে ডাকছেন, আর দেরি করা চলবে না, এবার স্টিমার ছাড়তে হবে। কাশেম চলে গেল। তিনকড়ি ডাকঘরে মেঝের দিকে তাকালেন। সনাতন হরকরা ডাকের থলেটা পড়ে আছে। বেলা 12টার মধ্যেই তিনকড়ি ওটার মধ্যে চিঠিপত্র ভরে গালা দিয়ে সিল করে রেখেছেন। অল্প কিছুক্ষণ আগেও সনাতনকে দেখেছেন তিনকড়ি। মুদির দোকানের ঝাঁপের নিচে দাঁড়িয়েছিল। স্টিমার ছাড়তে যাচ্ছে। গেল কোথায় দায়িত্বহীন লোকটা? সনাতনকে খুঁজতে দরজা দিয়ে বেরোতে যাচ্ছিলেন তিনকড়ি। হঠাৎ একজন শক্ত সমর্থ গ্রাম্য মানুষ এসে তাকে জিজ্ঞাসা করল, সনাতন কোথায়? তিনকড়ি বললেন, আমিও তো তাকে খুঁজছি, তার ডাকে থলে পড়ে রয়েছে, স্টিমার ছাড়তে যাচ্ছে, এখনো সে নিয়ে গেল না। এরপর তিনি অচেনা লোকটিকে জিজ্ঞাসা করলেন, সনাতনের সঙ্গে আপনার কি প্রয়োজন? লোকটি বলল, আমি সনাতন হরকরার শালা, আমার নাম গণেশ দাস। জামাইবাবু আজ 3 দিন বাড়ি যায়নি, মাঝে মধ্যে এরকম হচ্ছে, তাই দিদি আমাকে সঙ্গে নিয়ে খোঁজ করতে এসেছে। তিনকড়ি দেখলেন গণেশের পিছনেই এক প্রায় মধ্য বয়সের বউ দাঁড়িয়ে, কেমন আলু থালু জবুথবু ভাব, চোখের চাউনিও কেমন অস্বাভাবিক। সনাতনের বউ পাগল নাকি? তিনকড়ি কিছু বলার আগে গণেশ বলল, এই আমার দিদি রেশমবালা, জামাইবাবুর অত্যাচারে খেপা খেপা হয়ে গেছে। ওদের দুজনকে ডাকঘরে বসিয়ে তিনকড়ি সনাতনকে খুঁজতে বেরোলেন। একজনকে শ্মশান ঘাটে গাঁজার আড্ডাতেও পাঠালেন, কিন্তু সনাতনকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সে নিশ্চয়ই এদের দেখে গা ঢাকা দিয়েছে।
এখন আর কোনো স্টিমার নেই, আর এরাও তো সনাতনকে ধরে না নিয়ে যাবে না। ডাকঘরে গণেশ ও রেশমের রাত্রে থাকার ব্যবস্থা করলেন তিনকড়ি। রাত্রে খাওয়ার জন্য মুদির দোকান থেকে আঁচড়ের মুড়ি আর 2-6 বাতাসা কিনে দিলেন। গণেশ আত্মসম্মানী লোক, সে নিজেই দাম দিতে চাইছিল, কিন্তু তিনকড়ি তাকে এই বলে নিবৃত্ত করলেন যে গণেশকে ভাবতে হবে না, তিনি এই খরচা সনাতনের মাইনে থেকে কেটে নেবেন। কথাটা শুনে গণেশ বেশ খুশি হলো বলে মনে হলো। ধীরে ধীরে সূর্য ডুবেছে, নদীর তীর অন্ধকার হয়েছে, মুদির দোকান, মিষ্টির দোকান ঝাঁপ ফেলে দিয়েছে। আকাশের তারাগুলো অবশ্য এখনো ভালো করে ফোটেনি, 2-1টা পাখির ঝাঁক এখনো বাসায় ফিরছে। আর একটু পরে জোনাকি জ্বলে উঠবে, শেয়াল ডাকবে। প্রচণ্ড গুমোট, আজ হয়তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। পরেশবাবুর কথা খেয়াল ছিল না তিনকড়ির। তিনি ধরে নিয়েছিলেন পরেশবাবু যেমন বলেছিলেন জল চিকিৎসা করতে নৌকোয় রোগিণী নিয়ে নদীতে গেছে। কিন্তু তা নয়। অন্যদিনের মতো আজও পরেশ দত্ত তার লণ্ঠন নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। কি হলো, যাবেন না? তিনকড়ি বললেন, একটু দেরি হয়ে গেল, আমি ভেবেছিলাম আপনি বোধহয় নদীতে জল চিকিৎসা করতে চলে গেছেন। পরেশ দত্ত বললেন, ব্যাড লাক। কি করব বলুন, সব ঠিকঠাক ছিল, এমনকি নৌকো পর্যন্ত ঠিক করে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রোগিণীটি এলো না। সাধে বাজা মেয়ে ছেলের ছেলে মিলে হয় না। পরেশ ডাক্তারের কথা শেষ হওয়ার আগে দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ল নদীর ঘাটে। সেই সঙ্গে সেই দরবেশের মহিরুহের ভেতর থেকে ঝুমঝুম ঝুমঝুম শব্দ। শব্দটা আজ খুবই জোরে, যেন 1000টা ঢাক বাজছে। ঝোড়ো বাতাসের আন্দোলনে নদী ফুলে ফেঁপে উঠছে। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চিরে বিদ্যুতের ঝলকে নদীর 2 তীর আর নদী উদ্ভাসিত হয়ে উঠছে। দূরে হাটখোলা নটিবাড়ির কাছে একটা নৌকো মোচার খোলার মতো টাল মাটাল দুলছে। এরই মধ্যে ক্রমাগত বাজ পড়ছে। একটু পরে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সেই সঙ্গে উদ্দাম হাওয়া, বিদ্যুতের ঝলকানি আর বজ্র গর্জন কমে এলো। বাইরে অঝোরে বৃষ্টি নেমেছে। ডাকঘরের ছোট্ট তক্তপোষে তিনকড়ি আর পরেশ ডাক্তার বসেছে। গণেশ আর তার দিদি সনাতনের বউ মেঝেতে টিনের বেড়া ঘেঁষে পাশাপাশি বসে। লণ্ঠনের আলোয় তাদের দেখে পরেশ ডাক্তার সপ্রশ্ন হওয়ায় তিনকড়ি তাকে এদের ঘটনাটা বললেন। লণ্ঠনটা তুলে ভালো করে রেশমবালাকে দেখে পরেশ ডাক্তার বললেন, কি নাম? রেশম? সনাতন হরকড়ার বউ? এর কথা আমি আগে শুনেছি, এর তো হিস্টেরিয়া রোগ আছে। তিনকড়ি প্রশ্ন করলেন, হিস্টেরিয়া? পরেশ ডাক্তার বললেন, হ্যাঁ, কাম ব্যাধি, এর জল চিকিৎসার খুব প্রয়োজন। তিনকড়ি চুপ করে রইলেন। বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। চিরদিনের শূন্যে এই ঘটনা নিয়ে গল্প হয় না, কবিতাও না, কিন্তু কিছু পালক ভেসে বেড়ায় চিরদিনের শূন্যে। প্রায় ঘন্টা দেড়েকের মাথায় ঝড় বৃষ্টি থামলো। শুধু থামলো নয়, আকাশ থেকে মেঘ কেটে গিয়ে ঝকঝকে নীল আকাশে শূন্যে আধফালি চাঁদ উঠল। তিনকড়ি গণেশ ও তার দিদিকে ডাকঘরে রেখে পরেশ ডাক্তারের সঙ্গে বাড়ি ফিরলেন। দত্তপাড়ায় প্রায় প্রত্যেক বাড়িতে 1-2 কদম গাছ। শেষ গ্রীষ্মে প্রবল বৃষ্টিতে কোনো কোনো গাছে কদম ফুটেছে। বৃষ্টি ভেজা বাতাসে কদম ফুলের মৃদু সৌরভ ভেসে আসছে। গুহবাড়ির সীমানায় রাস্তার দিকে একটা কদম গাছ। পরেশ ডাক্তার একটু আগে নিজের বাড়িতে ঢুকে গেলেন। এখন তিনকড়ি একা, কেউ দেখছে না। বুঝতে পেরে তিনি রাস্তার পাশ থেকে একটা বাঁশের কঞ্চি কুড়িয়ে নিয়ে 2-1টা কদম পাড়া যায় কিনা চেষ্টা করতে লাগলেন। কিন্তু ততক্ষণে তরলা আলো হাতে বাইরে উঠোনের দরজার মুখে চলে এসেছে। তাড়াতাড়ি তিনকড়ি নিজের ঘরে চলে এলেন। পরদিন খুব ভোরবেলায় গণেশের হাঁকাহাঁকিতে ঘুম ভাঙল। বিছানা থেকে উঠে দরজা খুলতে তিনকড়ি দেখলেন একগুচ্ছ কদম ফুল ডালপাতা শুদ্ধ দরজার পাশে রাখা আছে। নিশ্চয় তরলার কাণ্ড। এদিকে গণেশ যা বলল সেটা খুবই গোলমেলে।
শেষ রাতের দিকে রেশমবালা ডাকঘর থেকে বেরিয়ে নদীর ধারে যায়, তারপর আর ফেরেনি। তাড়াতাড়ি হাতে মুখে জল দিয়ে গণেশকে নিয়ে তিনকড়ি পরেশবাবুর কাছে গেলেন। তিনি গ্রামের মুরব্বীদের একজন, দেখা যাক কি পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে পরেশ ডাক্তারকে পাওয়া গেল না। জানা গেল শেষ রাতে রোগী দেখতে বেরিয়েছেন। এখন কি করা যায়? গণেশ তার গ্রাম্য বুদ্ধিতে এটা বোঝে, ঘরের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা চাউর করার মতো কথা নয়। তিনকড়িও সে ব্যাপারে একমত। তিনি গণেশকে নিয়ে নদীর ঘাটের দিকে এগোলেন। বাস স্ট্যান্ড ফাঁকা, মাত্র দুজন ভিনগাঁয়ের যাত্রী ফার্স্ট বাসে যাবে বলে অপেক্ষা করছে। স্টিমার ঘাটে কেউ নেই। মিষ্টির দোকানে ঝাঁপ খুলেছে। একজন কর্মচারী কাঠের উনুনে আগুন দেওয়ার চেষ্টা করছে। আগের দিন সন্ধ্যার অতর্কিত বৃষ্টিতে সব কাঠ ভিজে গেছে, আগুন ধরতে চাইছে না, ধোঁয়া বেরোচ্ছে। ডাকঘরের দরজা গণেশ ভেজিয়ে গেছিল। দূর থেকে দেখা গেল এখন দরজাটা হাট করে খোলা। তিনকড়ি ডাকঘরের মধ্যে গিয়ে দেখতে পেলে সনাতনের সেই ডাকের ঝোলাটা নেই। সবাই জানে যে এর মধ্যে ডাকের কাগজপত্র, চিঠি চাপাটি ছাড়া কিচ্ছু থাকে না। এ ঝোলা আর কে নেবে? গণেশ বলল, ঝোলা ওই হরকড়ায় নিয়ে গেছে। নিশ্চয় দিদিকে দেখতে পেয়ে আমার সঙ্গে দেখা হবে ভয়ে কোনো নৌকোয় উঠে দিদিকে নিয়ে চলে গেছে। আমি সকালে জাহাজে ফিরে গিয়ে দেখি কি ব্যাপার। এখন আর বহু বাড়িতে ফিরে গিয়ে লাভ নেই। ডাকঘরে একটা গামছা আছে, সেটা নিয়ে তিনকড়ি নদীতে নেমে গেলেন স্নান করতে। এখন নদী খুব শান্ত। অনেকদিন পরে একটু সাঁতার কাটলেন তিনি। নদীর ঘাট থেকে উঠে আসছেন, এমন সময় দেখলেন একটা নৌকা থেকে পরেশ ডাক্তার নামছেন। পরেশ ডাক্তার যেন তাকে দেখতে পেয়েও দেখলেন না, একটু এড়িয়ে চলে গেলেন। পরের দিন সনাতন হরকড়া এলো। রীতিমতো আচ্ছন্ন ভাব, বোধহয় ক্রমাগত গাঁজা খেয়ে যাচ্ছে। তাকে রেশমবালার ব্যাপারে জিজ্ঞাসা করা যায় না। সনাতন তাকে নিজে থেকে কিছু বললে তাহলে কথা ছিল, রেশমবালার কথা ভুলে গিয়েছিলেন তিনকড়ি। এদিকে তরলাকে নিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। সে কদমফুল দিয়ে শুরু হয়েছিল, তারপর পানের খিলি, সরের নাড়ু, গন্ধরাজের তোড়া, বকুলের মালা, এমনকি কাঁচা মিঠে আম গোপনে অতি সূক্ষ্মতার সঙ্গে তরলা দিনের পর দিন উপহার দিয়ে যাচ্ছে। গৃহস্থ বাড়িতে পরস্ত্রীর সঙ্গে জড়িয়ে যাওয়া যথেষ্ট গোলমাল হতে পারে। বেশ কয়েক বছর উকিলের সেরেস্তায় কাজ করে তিনকড়ি সেটা বিলক্ষণ জানেন। কিন্তু তরলাকে ঠেকাতে পারেন এমন কৌশল তিনকড়ির জানা নেই। কারো কাছে পরামর্শ চাইতে পারেন এমনও কেউ নেই। এদিকে এবার ঘোর বর্ষা, অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে, নদীতে জল বাড়ছে। আর একটু বাড়লে বাস রাস্তা ডুবে যাবে, বাস চলাচলও বন্ধ হয়ে যাবে। এমনিতেই এখন বাস কম, বর্ষায় কয়েকটা বাস বসে গেছে। দুটো ভালো বাস মিলিটারি রিকুইজিশন করে নিয়ে গেছে। সে কবে ফেরত পাওয়া যাবে বলা অসম্ভব। একদিন প্রবল বর্ষণের মধ্যে নদীর ঘাটে এক পাগলিনীকে দেখা গেল, ডাকঘর থেকে বেশ কিছুটা দূরে স্টিমার ঘাটের কাছে। বৃষ্টি থামতে দেখা গেল সেই পাগলিনীকে ঘিরে বেশ ভিড় জমেছে। কি ব্যাপার দেখতে যাচ্ছিলেন তিনকড়ি। পরেশ ডাক্তার তার ডাক্তারখানা থেকে রোগী দেখতে দেখতে নিষেধ করলেন, ওদিকে যাবেন না, নোংরা ব্যাপার। পরেশবাবুর মুখ থেকে নোংরা কথাটা শুনে কিন্তু তিনকড়ির অবাক লাগলো। তবু ডাকঘরে ফিরে গিয়ে তিনকড়ি নিজের জায়গায় বসলেন। কিছুক্ষণ আনমনা হয়ে বসে আছেন। এমন সময় একটি নারী কণ্ঠে তিনি সজাগ হলেন। এই অঞ্চলের কোনো মহিলাই কখনো ডাকঘরে আসে না। গলা শুনে জানালা দিয়ে তাকিয়ে তিনকড়ি দেখেন সেই পাগলিনী দাঁড়িয়ে, এলোমেলো ভাবে কোনো রকম করে একটা খাটো শাড়ি শরীরে জড়ানো। তিনকড়ি তার দিকে তাকাতে পাগলিনী করুণ কণ্ঠে বলল, মাস্টার মশাই, আমার একটা চিঠি দিবেন। পাগলিনীকে দেখে তিনকড়ির কেমন চেনা চেনা মনে হলো। তিনকড়ির অনুমান ভুল নয়, যদিও এর আগে একবার মাত্র দেখেছেন। তবু এ চোখের সেই খ্যাপা চাউনি দেখে ধরতে পারলেন, এসে সনাতন হরকড়ার বউ রেশমবালা। রেশমবালা চিঠি না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেলেন।
সে একটু এগিয়ে যেতেই তাকে ঘিরে একটা নাটক শুরু হলো। অশ্লীল বিভৎস এক নাটক। বর্ষার ঘেরাটোপে বন্দি এই অজ পাড়াগাঁয়ে স্বাভাবিক আমোদ প্রমোদের নিতান্ত অভাব। লোকেরা অন্যভাবে মজা করে, পাগল পেলে খুব সুবিধে হয় মজা করায়, বিশেষ করে যুবতী পাগলিনী হলে। এখন রেশমবালাকে ঘিরে একদল লোক দাঁড়িয়ে পাশবিক মজা করছে। রেশমবালার হাতে এক একজন এক একটা ফুটো পয়সা দিচ্ছে আর বলছে, দেখা। আর রেশম সেই পয়সা যুদ্ধের সময় তামা বাঁচানোর জন্য চাকতির মতো, মধ্যে ফুটো পাতলা এক পয়সা। সেটা এক হাতে ধরে অন্য হাতে খাটো শাড়িটা কোমর পর্যন্ত তুলে যা দেখাবার কিংবা যা দেখানো যায় না তাই দেখাচ্ছে। এর মধ্যে অন্য একটা ঘটনা ঘটেছে। হয়তো আরো মজা করবার জন্যই গাঁজার আড্ডায় সনাতনকে কে যেন খবর পাঠিয়েছে। সনাতন হরকরার তখন চোখ লাল, বুদ্ধি অস্থির। সে আসার পথে একটা জিগা গাছের ডাল ভেঙে এনেছিল। কৌতূহলী দর্শকদের পিঠে সে ডালের দু চার ঘা পড়ল বটে, কিন্তু বেধড়ক মার খেল রেশমবালা। তিন করে এগিয়ে গিয়ে রেশমবালাকে রক্ষা করতে যাচ্ছিলেন, পরেশ ডাক্তার তাকে আটকালেন। বললেন, বাধা দেবেন না, প্রবল প্রহার পাগলের মহৌষধ। যা হোক, প্রচণ্ড জল ঝড় আসায় রেশমবালা রক্ষা পেল। সেই দিন রাতে ডাকঘরে সনাতন ও রেশমের শোয়ার ব্যবস্থা করে তিন করে একটু দেরি হলো, কিন্তু হেঁটে বাসায় ফেরা যাবে না। গ্রামের রাস্তা এখন বর্ষায় খাল হয়েছে, হয় নৌকায় যেতে হবে, না হয় সাঁতরে যেতে হবে। গাছতলায় অনেকক্ষণ অপেক্ষা করলেন তিনকড়ি। শুধু দত্তপাড়ায় কেন, পুরো নিঝুমপুরে যাওয়ার কোনো নৌকো এই দুর্যোগের সন্ধ্যায় পাওয়া গেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গিয়েছিল। তিনকড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে গাছতলায় শুয়ে পড়বেন। এমন সময় ছায়ামূর্তির মতো সনাতন উদয় হলো। সনাতনকে দেখে তিনকড়ি প্রথম স্বাভাবিক জিজ্ঞাসা হলো, রেশম? সনাতন প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললেন, সে আপনারা ভাববেন না, রেশমকে আমি দেখব, এখন সে ঘুমাচ্ছে। তিনকড়ি বলতে পারতেন, এতদিন তুমি রেশমকে যা দেখেছ সে তো বুঝতেই পারছি, কিন্তু ততক্ষণে একটা ডিঙি নৌকো গাবতলার ঘাটে নিঝুমপুরের মুখে চলে এসেছে। দুটো ছেলে বৈঠা বইছে, তাদের বোধ হয় ইঙ্গিত করেছিল সনাতন। সেই ইঙ্গিতে খালের মুখে চলে এসেছে। স্বাভাবিক কারণেই তিনকড়ি সনাতনের কাছে জানতে চাইলেন, এরা কারা? সনাতন বলল, আমরা সবাই গাঁজাখোর। সত্যি গাঁজাখোর ছিল তারা। নদী ছেড়ে খালে ঢুকে তারা বৈঠা ফেলে লগি ধরল, তারপর ঘুরপাক খেতে লাগলো নিঝুমপুরের জলমগ্ন গ্রাম পথে। দু একবার গুহবাড়ির খুব কাছে এসে গিয়েছিল তিনকড়ি। ইচ্ছে করলে এক লাফ দিয়ে ডিঙি থেকে নেমে পড়তে পারতেন, কিন্তু তারও কেমন একটা মোহ জন্মে গিয়েছিল জলগন্ধে, জল বাতাসে। ছাড়া ছাড়া মেঘে ঢাকা আধো অন্ধকারে জামতলা দিয়ে বাঁশবনের পাশ কাটিয়ে বুড়ো শিব ঠাকুরের চাতাল এড়িয়ে ডিঙি চলছে তো চলছেই। শেষ পর্যন্ত যখন গুহবাড়ির উঠোনে নামলেন তিনকড়ি, হাতের ঘড়িতে তখন রাত 12:30। ঘরে ঢুকতে গিয়ে দেখেন ঘরের দাওয়ায় তরলার আতু আতু কুকুরগুলো কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। কুকুরগুলোর পাশ কাটিয়ে ঘরে ঢুকে থমকে গেলেন। তার বিছানায় তরলা শুয়ে রয়েছে। বালিশে এলোমেলো চুল, অবিন্যস্ত শাড়ি জামা। জানালা দিয়ে আসা তারার আলোয় তরলার দিকে অপলক তাকিয়ে রইলেন তিনকড়ি। দিন যায়, দিনের পরে দিন যায়, কদম ফোটা শেষ হয়, আকাশে মেঘের রঙও হালকা হয়ে এসেছে। ভোরবেলা শেফালি ঝরছে শিশির ভেজা ঘাসে। খাল বিলের দিক থেকে ঢাকিতে ঢাক বাজানো শব্দ আসছে, বাতাসে পাকা ধানের গন্ধ। শীত এসে গেল। দিন যায়, দিনের পরে দিন যায়। মন্বন্তরে আজ কমে এসেছে। দোকান বাজারে আবার কিছু কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দাম কিছুটা নেমেছে। ইংরেজরা যুদ্ধটা হাঁটতে হাঁটতে জিতে গেছে। জাপানিদের খুব খারাপ অবস্থা। দিল্লিতে, কলকাতায়, লন্ডনে কোথায় কী সব ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে নাকি আর থাকা যাবে না, ভিটামাটি ছেড়ে চলে যেতে হবে। এসব নিয়ে তিনকড়ি আর মাথা ঘামান না।
ভিটেমাটি তিনি তো কবে সখীপুরে ছেড়ে এসেছেন। শোনা যাচ্ছে স্টিমার এখনও যমুনা দিয়ে সরাসরি যাতায়াত করতে পারছে। যমুনার জল বেড়েছে, নতুন ওঠা চড়াগুলো গত বছরে বন্যায় বিলীন হয়ে গেছে। কিছুদিন পরে হয়তো নিঝুমপুর ঘাটে আর স্টিমার ভিড়বে না, তখন বাসও কমে যাবে। টাইম নিয়ে কড়াকড়ি থাকবে না, তবে ডাকঘরটা থাকবে। 3 করে রুটিন মতো ডাকঘরে যান। আজকাল কখনো রবিবারেও ডাকঘরে চলে যান। দিনের বেলা গুহবাড়িতে থাকতে ভয় পান, তরলা কখন কি বেচাল কিছু করে ফেলবে। রাতের দিকে তরলার আসা প্রায় নিয়মিত হয়ে গেছে। দিদে শাশুড়ির দায়িত্ব তার উপর। দিদে শাশুড়ির ঘরে সে শোয়। বুড়ি ঘুমিয়ে গেলে তরলা নিঃশব্দে উঠে আসে। তার কুকুরগুলো তার পায়ে পায়ে ঘোরাফেরা করে। শেষ রাতে কাক ডাকবার আগে তরলা দিদি শাশুড়ির ঘরে ফিরে যায়। কেউ কি টের পায়? বাড়ির লোকেরা এ ব্যাপারে উদাসীন। পরেশ ডাক্তার লোকটা চতুর। তিনি থাকলে কিছু একটা অনুমান করে নিতেন, কিন্তু অবৈধ গর্ভপাত করতে গিয়ে ভিনগাঁয়ের একটি বিধবা মহিলাকে তিনি মেরে ফেলেন। তারপর থেকে তিনি পলাতক। পুলিশ তাকে খুঁজছে। কত চিঠি লেখে লোকে, ডাকঘরে চিঠি যায়, চিঠি আসে। 3 করে মাস্টারের দিন কাটে। সনাতন হরকরা আগের মতোই আছে। সে ডাকের ঝোলা নিয়ে নদী পারাপার করে। তবে সে গাঁজা খাওয়া অনেক বাড়িয়ে দিয়েছে। এখন সবসময় নেশায় বুঁদ হয়ে থাকে। কেমন নিস্তেজ হয়ে গেছে হরকরা। রেশমবালা এখন স্টিমার ঘাটের অঙ্গ হয়ে গেছে। সে এখন পুরো পাগল। সনাতন তার দিকে আর ফিরেও তাকায় না। সাধারণ মানুষদের কৌতূহলও তার সম্পর্কে কমে গেছে। সন্ধ্যার পর রেশমবালাকে দেখা যায় হাসতে হাসতে চেনা অচেনা নৌকোয় উঠে চলে যাচ্ছে। দিনের বেলায় ঘাটে থাকলে যদি সনাতন না থাকে, রেশমবালা ডাকঘরের কাছে আসে, জানালা দিয়ে হাত বাড়ায়। মাস্টার মশাই, আমার একটা চিঠি দেবেন। আজকাল রেশমবালার অনুরোধ রক্ষা করেন 3 কড়ি। অনেকগুলো বাজে কাগজ কাঁচি দিয়ে টুকরো করে কেটে রেখেছেন। রেশমবালা হাত বাড়ালেই তার হাতে একটা দিয়ে দেন। সে খুশি হয়ে চলে যায়। একদিন অন্যান্য চিঠিপত্রের সঙ্গে গুহবাড়ির 2টো চিঠি এলো। চিঠির উপর সিলমোহরের ছাপ, শিলং, আসাম। একটি চিঠি শ্রীযুক্ত বাবু অক্ষয় কুমার গুহের নামে, আরেকটি শ্রীমতী তরলা রানী দাসী, কল্যাণী আসু। পরের দিন থেকে গুহবাড়িতে হইচই পড়ে গেল। তরলার স্বামী অভয় ডাক্তার শিলংয়ে চাকরি আর সংসার ছেড়ে গ্রামে ফিরে আসছে। এখানেই বসবাস করবে, এখানেই চাকরি করবে। সামনের মাসের গোড়াতেই সে আসছে। চিঠি আসার পর 2 দিন রাতে তরলা এলো না। 3 করে ভাবলেন, যাক, বাঁচা গেল। আবার একটু মায়াও হলো। তরলার নৈশ অবস্থিতি তার প্রায় অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছিল। 2য় দিন শেষ রাতে খুব চুপিসারে তরলা এলো। আলগোছে 3 কড়ির ঘুম ভাঙিয়ে ফিসফিস করে বলল, সবাই আমার দিকে কড়া নজর রেখেছে, আমি আসতে পারছি না। 3 কড়ি বললেন, আর আসার দরকার কি? তোমার বর তো এসে যাচ্ছে। তরলা ঠোঁট ফুলিয়ে বলল, বর না ছাই, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। 3 কড়ি বললেন, কোথায়? তরলা বলল, সে তুমি জানো। কোথায় থেকে কি হয়ে গেল। পরের দিন ডাকঘরে গিয়ে 3 কড়ি একটা ডাকের থলেতে পোস্ট অফিসের কাগজপত্র, খাম, পোস্টকার্ড, ডাক টিকিট, খুচরো টাকা পয়সা, সিলমোহর এসব ভরলেন। তারপর সেই সঙ্গে চাকরি ছেড়ে দেওয়ার দরখাস্ত দিলেন। সব ব্যাগে পুরে গালা দিয়ে সিল করে রাখলেন। সনাতন আসতে তাকে বললেন, আমি ডাকঘরের কাজ ছেড়ে দিচ্ছি, সব জিনিসপত্র এই ব্যাগে রয়েছে। কাল সদর ডাকঘরে বড় পোস্টমাস্টার সাহেবের হাতে পৌঁছে দিও। সনাতন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। 3 কড়ি তাকে বললেন, কাল শেষ রাতে অন্ধকার থাকতে থাকতে আমাকে একটা নৌকো ঠিক করে দেবে, পারবে তো? সনাতন বলল, পারবো। দিনের আলো ফুটবার আগে এক বস্ত্রে তরলাকে নিয়ে নৌকোয় উঠলেন 3 কড়ি। ঘাটে সনাতন নৌকো নিয়ে আগে থেকে অপেক্ষা করছিল। ঘাটের ধারে বালির উপরে রেশমবালা শুয়েছিল। ফিকে অন্ধকারে মাস্টারমশাইকে দেখে সে চিনতে পেরেছে। প্রায় উলঙ্গ অবস্থায় সে 3 কড়ির কাছে এগিয়ে এসে হাত পাতল। আমার একটা চিঠি দেবেন মাস্টারমশাই।
আজ রেশমের অনুরোধ তিনকুড়ি রক্ষা করতে পারলেন না। নৌকো ছেড়ে দিল। তরলার কুকুরগুলো তার পিছে পিছে ঘাট পর্যন্ত এসেছিল। যতক্ষণ দেখা যায় তারা নৌকোর দিকে তাকিয়ে রইল। চারদিক ফর্সা হয়ে এসেছে। চিলের ডাক, গাংশালিকের চেঁচামেচি ক্রমশ বাড়ছে। নদীতে দু একটা গয়নার নৌকো, জেলে নৌকো দেখা যাচ্ছে। নিঝুমপুরের বাঁকটা পেরিয়ে এলো তরলা তিনকুড়ির নৌকো। ঝড়ের রাতে উড়িয়ে নিয়ে আসা আরব্য উপন্যাসের সেই অচেনা মহিরুহের ভেতর থেকে ঝুমঝুম আওয়াজটা আসছে। এতক্ষণ তরলা চুপ করেছিল। শব্দটা শুনে তরলা গাছটার দিকে তাকাতে তিনকুড়ি বললেন, ও কিছু নয়, গাছের মধ্যে বাতাস ঢুকে গিয়ে ঘুরপাক খাচ্ছে, ডালপালায় আটকে গেছে। তরলা বলল, জানি। নৌকো এবার খরস্রোত বেয়ে তরতর করে এগোচ্ছে। একবার পেছন ফিরে বিলীয়মান নিঝুমপুরের বাঁকের দিকে তাকালেন তিনকুড়ি। দূরে ধুলো উড়িয়ে একটা বাস আসছে রাস্তা দিয়ে। এই ভোরবেলায় জোরে জোরে হর্নের শব্দ এত দূরে নদীর মধ্যে ভেসে আসছে। বাস রাস্তাটার দিকে যতক্ষণ দেখা যায় তাকিয়ে রইলেন। ওই পথ দিয়ে নিঝুমপুর যাওয়া যায়, আবার ওই পথ দিয়ে নিঝুমপুর থেকে ফিরেও আসা যায়। নৌকো মাঝ নদীতে এসে গেছে। এখন আর পথটা দেখা যাচ্ছে না। ওই পথ দিয়ে তিনকুড়ির আর কখনো যাওয়ার কিংবা ফেরার প্রশ্নই নেই। গল্প পাঠ এখানে শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পুরো গল্পটি নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।